জেল থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দিয়ে এবার জামায়াতকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন মেয়র আইভী। দীর্ঘ কারাবাসের পর অবশেষে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ নেত্রী ডক্টর সেলিনা হায়াৎ আইভী। সকালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি সরাসরি বিএনপির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে যোগ দেন। এরপরই এক সংবাদ সম্মেলনে তিনি জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জে জামায়াতের কোনো অপতৎপরতা সহ্য করা হবে না। আমি এখন বিএনপির পতাকা তলে দাঁড়িয়ে আছি এবং এই শহরে কোনো ধর্মীয় উগ্রবাদী শক্তিকে ঠাঁই দেওয়া হবে না। সেলিনা হায়াৎ আইভী 2025 সালের মে মাসে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার বিভিন্ন মামলায় গ্রেফতার হন। হত্যা, পুলিশের কাজে বাধা, দাঙ্গা হাঙ্গামা সহ অন্তত 12টি মামলায় তিনি কারাবন্দী ছিলেন। গত নভেম্বরে হাইকোর্ট থেকে কয়েকটি মামলায় জামিন পেলেও চেম্বার আদালত তা স্থগিত করে। অবশেষে গত সপ্তাহে আপিল বিভাগের চূড়ান্ত শুনানিতে সব মামলায় জামিন মঞ্জুর হয়। মুক্তির পর তিনি কারাগারের সামনে অপেক্ষমান সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমাকে যারা রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে পাঠিয়েছিল তাদের প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু আমি এখন নতুন পথ বেছে নিয়েছি। নারায়ণগঞ্জের মানুষের সেবা করতে চাই, এবার বিএনপির মাধ্যমে। বিএনপির নারায়ণগঞ্জ জেলা সভাপতি গিয়াস উদ্দিনের উপস্থিতিতে আইভী আনুষ্ঠানিকভাবে দলীয় ফর্ম পূরণ করে বিএনপিতে যোগ দেন। দলীয় সূত্র জানায়, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আইভীকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বও এই যোগদানকে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে, কারণ আইভীর নারায়ণগঞ্জে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সংবাদ সম্মেলনে আইভী জামায়াতে ইসলামীকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, জামায়াতের কিছু নেতাকর্মী নারায়ণগঞ্জে গোপনে সংগঠিত হচ্ছে, তারা শহরের শান্তি নষ্ট করতে চায়। আমি স্পষ্ট করে বলছি, এই শহরে জামায়াতের কোনো জায়গা নেই। যদি তারা কোনো অপতৎপরতা চালায় তাহলে বিএনপির পতাকায় আমরা তাদের মোকাবেলা করব। নারায়ণগঞ্জের মানুষ আর কোনো বিভাজন চায় না, আমরা সবাই মিলে উন্নয়ন চাই, শান্তি চাই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ আমাকে ব্যবহার করেছে, তারপর ফেলে দিয়েছে। এখন আমি বিএনপিতে এসেছি কারণ এখানে আমি সত্যিকারের গণতন্ত্র দেখতে পাচ্ছি। জামায়াতের মতো দল যারা ৭১-এর চেতনার বিরোধী, তাদের সঙ্গে কোনো আপোষ নেই। আমি নারায়ণগঞ্জকে একটি আধুনিক, সমৃদ্ধ ও সহিষ্ণু শহর বানাতে চাই। এদিকে জামায়াতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা আব্দুল হালিম এই হুঁশিয়ারির জবাবে বলেন, ডক্টর আইভী একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি তার মত প্রকাশ করতে পারেন, কিন্তু জামায়াত কোনো উগ্রবাদী সংগঠন নয়। আমরা সাংবিধানিকভাবে রাজনীতি করি। তার এমন বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আইভীর যোগদান আমাদের দলকে আরো শক্তিশালী করেছে। তিনি একজন জনপ্রিয় নেত্রী। তার এই হুঁশিয়ারি জামায়াতের মতো দলকে সতর্ক করার জন্য। নারায়ণগঞ্জে আমরা একটি শক্তিশালী জোট গড়ে তুলব। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আইভীর এই যোগদান ও হুঁশিয়ারি আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণকে তীব্রতর করবে। নারায়ণগঞ্জের ভোটাররা এখন দুই ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগের পুরনো সমর্থকরা, অন্যদিকে বিএনপি জামায়াতের সম্ভাব্য জোটের বিরোধিতা করে আইভীর নতুন অবস্থান। আইভী তার বক্তব্য শেষ করে বলেন, আমি নারায়ণগঞ্জের মানুষের কাছে ফিরে এসেছি। আমার লড়াই এখন নতুন করে শুরু হলো। আমরা একসঙ্গে এই শহরকে আরো এগিয়ে নিয়ে যাব। কোনো উগ্রবাদ, কোনো বিভাজন, এসবের ঠাঁই নেই আমাদের শহরে। এই ঘটনা নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনগুলোতে কি ঘটে তা এখন সবার নজরে। ঢাকার সাভারে 6 মাসে 6 হত্যাকাণ্ডে মশিউর রহমান খান সম্রাট ওরফে মেন্টাল সম্রাট নামের এক ভবঘুরে যুবক জড়িত বলে দাবি পুলিশের। সোমবার দুপুরে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে মেন্টাল সম্রাটকে। দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এর আগে রাতে সাভার থানার সামনে থেকে ভবঘুরে যুবক মেন্টাল সম্রাটকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সঙ্গে করে নিয়ে যান। গ্রেফতার মশিউর রহমান খান সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মরহুম সালামের ছেলে। তিনি সাভারের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, সম্রাট ভবঘুরে ছিল। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতির পর সে দীর্ঘদিন পুলিশের পোশাক পরে লাঠি হাতে চলাফেরা করত এবং নানা উল্টাপাল্টা কথা বলতো। প্রায় 7 মাস আগে সে সাভার পৌর এলাকার মডেল মসজিদের পাশে আসমা নামে এক বৃদ্ধাকে প্রথমে খুন করে।
এরপর 29 আগস্ট রাতে সে সাভার পৌর কমিউনিটি সেন্টারে হাত পা বেঁধে এক যুবককে হত্যা করে। এরপর 11 অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর 19 ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের এক মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। পরে সাভার পৌর কমিউনিটি সেন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সেই সিসি ক্যামেরা দেখে রোববার চোরা হত্যার ঘটনায় আসামি মেন্টাল সম্রাটকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছেন তারা বলবৎ থাকবেন। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 20তম সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থাকবে 1 লাখ, বাংলাদেশ বিমান বাহিনী 3730, বাংলাদেশ পুলিশ 1,49,443, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,314, বর্ডার গার্ড বাংলাদেশ 37,453, বাংলাদেশ কোস্ট গার্ড 3,585, র্যাব 7,700 এবং সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 13,390 জন সহ সর্বমোট 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তিনি বলেন, পুলিশ, আনসার, ভিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং র্যাবের সমন্বয়ে আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হবে। এই সমন্বয় সেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 1 জন করে প্রতিনিধি থাকবেন। জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা পুনর্বিবেচনা করার সময় এসেছে। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে কিনা ইসি। আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা তা আমরা এখনো বিবেচনা করতে পারছি না। আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টি দাতাদের অনেককে ছাড় দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। এ সময় ছাত্র দলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে একটি নাটক বলে আখ্যায়িত করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আজ পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হচ্ছে। নির্বাচন কমিশনে যাওয়ার সময় দেখলাম ছাত্র দলের 2-3 হাজার নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করেছে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে, যে দিন আপিল শুনানির শেষ দিন। বাইরে থেকে তারা একটা এক্সটার্নাল প্রেশার তৈরি করে রেখেছে।